রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় 4 জুলাই 1902। সেদিন স্বামীজি কীভাবে দিন শুরু করেছিলেন আর তারপর কি ঘটেছিল। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये स्वच्चित सुख स्वरूपाय स्वामिनेता भारिणे। 4 জুলাই 1902 ভোরবেলা। ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের। তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি মনে পড়ল তাঁর। ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুখটি। বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা। তারপর সেই বিচ্ছেদ বেদনার সব ছায়া সরে গেল। ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ। মনে নতুন আনন্দ, শরীরে নতুন শক্তি। তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গিয়েছে। শরীর ঝরঝর করছে, শরীরে আর কোনো কষ্ট নেই। মন্দিরে গেলেন স্বামীজি। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বলেই ফিরে এসেছে গান, সুর, আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরুভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন। 4 জুলাই সকাল 8:30। প্রেমানন্দকে ডাকলেন তিনি। বললেন, আমার পুজোর আসন করো ঠাকুরের পূজাগৃহে। সকাল 9:30 স্বামী প্রেমানন্দ সেখানে এলেন পূজা করতে। বিবেকানন্দ একা হতে চান। প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়ন ঘরে পেতে দে। এখন আমি সেখানে বসেই ধ্যান করব। অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন। আজ ঠাকুরের শয়ন ঘরে প্রেমানন্দ পেতে দিলেন তাঁর ধ্যানের আসন। চারদিকের দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি। 4 জুলাই বেলা 11টা। ধ্যান ভাঙলে ঠাকুরের ঘর ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি। মা কি আমার কালো, কালো রূপা এলো কেশি, হৃদিপদ্ম করে আলো। তরুণ সন্ন্যাসীর রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে তাঁর গুরু ভাইরা। বেলা 11:30টার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বললেন বিবেকানন্দ। আজ নিজে একলা খাচ্ছেন না, খেতে বসলেন সবার সঙ্গে। সকালবেলা বেলুড় ঘাটে জেলেদের নৌকো ভিড়েছিল। নৌকো ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে খবর আসতেই তিনি মহোৎসাহে ইলিশ কিনিয়েছেন। তাঁরই আদেশে রান্না হয়েছে ইলিশের অনেক রকম পদ। গুরুভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ ভক্ষণে বসলেন বিবেকানন্দ। তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাকে পেরোতে হবে। ডাক্তারের উপদেশ মেনে চলার আর প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত। একাদশী করে খিদেটা খুব বেড়েছে। ঘটিবাটিগুলো খেয়ে ফেলতে ইচ্ছা করছে, বললেন স্বামীজি।
পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চলো একটু লেখাপড়া করা যাক। বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটি নিয়ে আয়। তারপর হঠাৎ বললেন, এই বেদের মহিধরকৃত ভাষ্য আমার মনে লাগে না। আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুচ্ছে ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুম্না নাড়িটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বীজটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহিধর সেটি ধরতে পারেনি। বিবেকানন্দ এইটুকু বলেই থামলেন। 4 জুলাই দুপুর 1টা থেকে 4টে, এই 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন। ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসি হুল্লোড়ে পরিণত হলো। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুড় বাজার পর্যন্ত প্রায় 2 মাইল পথ হাঁটলেন। এতটা হাঁটা তার শরীর ইদানিং নিতে পারছে না, কিন্তু 1902 সালের 4 জুলাইয়ের গল্প একটু অন্যরকম। কোনো কষ্টই আজ আর অনুভব করলেন না তিনি। বুকে এতটুকু হাঁপ ধরল না। আজ তিনি অক্লেশে হাঁটলেন। 4 জুলাই বিকাল 5টা মঠে ফিরলেন বিবেকানন্দ। সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা, গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে বসেন না। আজ শরীর মন একেবারে সুস্থ। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন বিবেকানন্দ। 4 জুলাই সন্ধে 6টা। আড্ডা দিতে দিতে সন্ধে 6:30 হলো। সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন। স্বামীজি 1 কাপ চা চাইলেন। 4 জুলাই সন্ধে ঠিক 7টা শুরু হলো সন্ধ্যা আরতি। স্বামীজি জানেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর, আমি না ডাকলে আসবি না। স্বামীজি হয়তো বুঝতে পারছেন যে এটাই তার শেষ ধ্যান। 4 জুলাই ঠিক সন্ধে 7:45। স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। ব্রজেন্দ্রকে ডাকলেন তিনি, বললেন, জালনা খুলে দে, গরম লাগছে। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন স্বামীজি। হাতে তার জপের মালা। ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন। বললেন, আর বাতাস করিস নে, একটু পা টিপে দে। 4 জুলাই রাত 9:10। স্বামীজি বাঁ পাশে ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন একটা, গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা।
দিব্যজ্যোতিতে উজ্জ্বল তাঁর মুখ, ঠোঁটে হাসি। চলে গেলেন ঠিক রাত 9:10। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর এই দেহ আর থাকবে না। স্বামীজি নিজে বলেছিলেন তাঁর 40 পেরোবে না। বয়স ঠিক 39 বছর 5 মাস 24 দিন। পরের দিন 5ই জুলাই ভোরবেলা একটি সুন্দর গালিচার উপর সাহিত্য দিব্য ভাবদীপ্ত বিভূতি বিভূষিত বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, তার পরনে নবরঞ্জিত গৈরিক বসন, তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ, অর্ধনির্মিলিত অন্তর্মুখী অক্ষিতারা। নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন। স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন। তার দুটি গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূবে গঙ্গার দিকে। সাহিত্য বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা, ত্যাগ তিতিক্ষানুরাগিনী বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে সহস্রধারে। আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা। অসীম ব্যথার পবিত্র পাবকে জ্বলছেন পুড়ছেন তিনি। এই বেদনার সমুদ্রে তিনি একা, নির্জনবাসিনী নিবেদিতা। বিবেকানন্দের দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায়। আর তখনই সেখানে এসে পৌঁছলেন জননী ভুবনেশ্বরী। চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। কি হলো আমার নরেনের? হঠাৎ চলে গেল কেন? ফিরে আয় নরেন, ফিরে আয়, আমাকে ছেড়ে যাসনি বাবা, আমি কি নিয়ে থাকবো নরেন, ফিরে আয়, ফিরে আয়। সন্ন্যাসীরা তাকে যেন কি বোঝালেন। তারপর তাকে তুলে দিলেন নৌকায়। জ্বলে উঠল বিবেকানন্দের চিতা। মাঝগঙ্গা থেকে তখনও ভেসে আসছে ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না, ফিরে আয় নরেন, ফিরে আয়। ভুবনেশ্বরীর নৌকা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার কান্না, ফিরে আয় নরেন, ফিরে আয়, ভেসে থাকলো গঙ্গার বুকে। নিবেদিতা মনে মনে ভাবলেন, প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম। 5ই জুলাই সন্ধে 6টা দাহকার্য সম্পন্ন হলো। আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নিয় অঙ্গার থেকে অনেক দূরে, ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি, সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হলো মহাসমাধির ওপার থেকে উড়ে আসা এই বহ্নিমান পবিত্র বস্ত্রখণ্ড তাঁর প্রভুর, তাঁর প্রাণসখার শেষ চিঠি। জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ। জয় ঠাকুর, জয় মা।